আপনার কাছে কি 8650 সেল 6 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি, 12 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি কিংবা 14.6 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে? তাহলে একটা সমস্যার মুখে নিশ্চয়ই পড়েছেন। প্রতিটা ব্যাটারির জন্য আলাদা আলাদা চার্জার রাখতে হয়। একটা 4.2 ভোল্টেজের জন্য, একটা 6 ভোল্টেজের জন্য, আর একটা 12 ভোল্টেজের জন্য বা 14.6 ভোল্টেজের জন্য। ফলে টেবিল ভর্তি চার্জার, বাড়তি খরচ আর বাড়তি ঝামেলা। কিন্তু যদি মাত্র একটা চার্জার দিয়ে 14.2 ভোল্ট, 6 ভোল্ট, 12.6 ভোল্ট, 14.6 ভোল্ট এমনকি আরও বিভিন্ন ভোল্টেজের ব্যাটারি চার্জ করা যায়, আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে এমন একটি অল ইন অন ভেরিয়েবল ব্যাটারি চার্জার বানাবো। শুধু বানানোই নয়, ভিডিওর শেষে দেখাবো কিভাবে সঠিকভাবে ভোল্টেজ এবং কারেন্ট সেট করবেন যাতে ভুল সেটিংসের কারণে আপনার ব্যাটারি কোনো ক্ষতি না হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। এই প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ট্রান্সফরমার। এখানে আমি একটা ইউপিএস ট্রান্সফরমার ব্যবহার করছি, কারণ বাজারে পাওয়া সাধারণ ট্রান্সফরমারের তুলনায় ইউপিএস ট্রান্সফরমারের কপার কোয়ালিটি, পাওয়ার হ্যান্ডেলিং এবং স্থায়িত্ব অনেক ভালো। এছাড়াও দীর্ঘ সময় লোড চালালেও এগুলো বেশ নির্ভরযোগ্যভাবে কাজ করে। সবচেয়ে ভালো বিষয় হলো, যদি কোনো ইউপিএস এর রিপেয়ারিং দোকানে খোঁজ করেন তাহলে খুব কম দামে এই ট্রান্সফরমারগুলো পেয়ে যাবেন। সাধারণ 650 VA ইউপিএস এই দুই ধরনের ট্রান্সফরমার থাকে। আজকের প্রজেক্টের জন্য আমি এই মডেলের ট্রান্সফরমারটি ব্যবহার করছি। এখন প্রশ্ন হলো, এতগুলো তারের মধ্যে কোনটাতে 220 ভোল্ট দেবেন আর কোন দিক থেকে আউটপুট নেবেন? চিন্তার কোনো কারণ নেই, চলুন একদম সহজভাবে বের করে ফেলি। প্রথমে ট্রান্সফরমারের কানেক্টর কেটে নিচ্ছি, ইনসুলেশন একটু সরিয়ে নিলাম তারগুলোর। এরপর মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স মোডে রেখে প্রতিটি কয়েলের রেজিস্ট্যান্স পরীক্ষা করছি। দেখুন, কালো এবং হলুদ তারের মধ্যে পাচ্ছি প্রায় 16 ওহম রেজিস্ট্যান্স। অন্য কোনো তারের সাথে এই দুটো তারের কোনো সংযোগ নেই। এরপর লাল এবং নীল তারের মধ্যে পাচ্ছি 2.1 ওহম রেজিস্ট্যান্স। এই ট্রান্সফরমারের ক্ষেত্রে যে কয়েলটির রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি সেটাই 220 ভোল্ট সাইড। তাই এই কালো এবং হলুদ তারই আমরা এসি 220 ভোল্ট ইনপুট দেব। আমি যেন পরে ভুলে না যাই, তাই এই দুটো তারে আলাদা করে এক গিট দিয়ে চিহ্নিত করে রাখলাম। এবার আসি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে। এখানে দেখতেই পাচ্ছেন 3টা মোটা তার আছে, এর মানে এটি একটি সেন্টার টেপ ট্রান্সফরমার। মাল্টিমিটার দিয়ে মাপ দিলে দেখা যাচ্ছে নীল এবং লাল তারের মাঝে পাচ্ছি 0.2 ওহম রেজিস্ট্যান্স, আর এক প্রান্ত নীল তার থেকে অন্য প্রান্ত নীল তার পর্যন্ত পাচ্ছি 0.4 ওহম রেজিস্ট্যান্স। আমরা এই দুই প্রান্তের তার থেকে মূল আউটপুট নেব। ট্রান্সফরমারের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে এই XL4016 বাক কনভার্টার মডিউল। এই মডিউলটির সাহায্যে আমরা প্রয়োজন অনুযায়ী আউটপুট ভোল্টেজ এবং চার্জিং কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে দুটো পটেনশিওমিটার রয়েছে, একটি দিয়ে ভোল্টেজ কন্ট্রোল করা যাবে আর অন্যটি দিয়ে কারেন্ট লিমিট সেট করা যাবে। ফলে ছোট 8650 সেল থেকে শুরু করে বড় বড় ব্যাটারি পর্যন্ত নিরাপদে চার্জ করা সম্ভব। এরপর লাইভ ভোল্টেজ এবং কারেন্ট দেখার জন্য ব্যবহার করছি ভোল্ট অ্যামিটার মডিউল। চার্জার চালু থাকা অবস্থায় কত ভোল্টেজ এবং কত কারেন্ট যাচ্ছে সেটা এখান থেকেই দেখতে পারবো। ট্রান্সফরমার থেকে যে এসি ভোল্টেজ পাবো সেটাকে ডিসিতে রূপান্তরণ করানোর জন্য ব্যবহার করছি এই ফুল ব্রিজ রেকটিফায়ারটি। আর যেহেতু এই চার্জারটি তুলনামূলক বেশি কারেন্ট দিতে পারবে, তাই দীর্ঘ সময় ব্যবহার করলে কিছু কম্পোনেন্ট গরম হওয়া স্বাভাবিক। এই কারণে কুলিং ফ্যানের জন্য ব্যবহার করছি এই 12 ভোল্ট সিপিইউ কুলিং ফ্যান। এতে করে দীর্ঘ সময় ব্যবহার করলেও চার্জারের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ থাকবে। তো চলুন এবার চার্জারের বডি তৈরি করা শুরু করি। চার্জারের বেস হিসাবে ব্যবহার করছি একটি মেলামাইন বোর্ড। আপনারা চাইলে প্লাই বোর্ড, MDF কিংবা অন্য কোনো শক্ত বোর্ডও ব্যবহার করতে পারেন, তবে যতটা সম্ভব মজবুত কিছু ব্যবহার করবেন, কারণ ট্রান্সফরমারের ওজন তুলনামূলক অনেক বেশি। বোর্ড দুর্বল হলে পরে ফেটে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে 26 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থের একটি বোর্ড ব্যবহার করছি। আর চারপাশে এবং উপরে কভার তৈরির জন্য ব্যবহার করছি 5 মিলিমিটার পিভিসি শীট। প্রতিটি অংশের সাইজ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যেহেতু উপরের অংশে কুলিং ফ্যান বসাবো, তাই প্রথমে ফ্যানের মাপ অনুযায়ী মাঝখানের অংশটা কেটে নিয়েছি। এভাবে আগে থেকে সব কাটিং করে রাখলে পরে কাজ করতে অনেক সুবিধা হয়। এবার পুরো চার্জারের সবচেয়ে ভারী কম্পোনেন্ট অর্থাৎ ট্রান্সফরমারটি বেসের উপর বসিয়ে নিচ্ছি। চারপাশে স্ক্রু দিয়ে শক্তভাবে আটকে দিলাম। এখন এটি অনেক মজবুতভাবে বসে গেছে, তাই নড়াচড়া করালেও খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আসি XL4016 বাক কনভার্টারের দিকে। এই মডিউলের উপরে দুইটা পটেনশিওমিটার আছে, একটি দিয়ে ভোল্টেজ কন্ট্রোল হবে এবং অন্যটি দিয়ে কারেন্ট কন্ট্রোল হবে। কিন্তু চার্জার তৈরি হয়ে গেলে যদি প্রতিবার কভার খুলে এগুলো ঘোরাতে হয় তাহলে ব্যবহার করাই ঝামেলার হয়ে যাবে। তাই আমরা এই দুটো পটেনশিওমিটার খুলে চার্জারের সামনের প্যানেলে নিয়ে আসবো।
এতে বাইরে থেকে খুব সহজে ভোল্টেজ এবং কারেন্ট অ্যাডজাস্ট করা যাবে। তবে পটেনশিওমিটার খুলে ফেলার আগে আমি পিসিবির উপরে নাম্বারিং করে নিচ্ছি, একইভাবে পটেনশিওমিটারের উপরেও সেম নাম্বারগুলো লিখে নিচ্ছি। এতে পরে আবার লাগানোর সময় কোনো পিন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই ছোট্ট কাজটি আপনাকে পরে অনেক ঝামেলা থেকে বাঁচাবে। এবার বাক কনভার্টার ইনপুট এবং আউটপুটে ভালো মানের মোটা তার লাগিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন ইনপুট আর আউটপুট যাতে ভুল করে উল্টে না যায়, কারণ ভুল সংযোগ করলে মডিউল নষ্ট হয়ে যেতে পারে। সব তার লাগানো হয়ে গেলে মডিউলটি স্ক্রু দিয়ে বেসের উপর শক্তভাবে বসিয়ে দিলাম। এবার ব্রিজ রেকটিফায়ারের ওয়্যারিং করি। যারা প্রথমবার দেখছেন তাদের জন্য খুব সহজেই বুঝিয়ে দেই। ব্রিজ রেকটিফায়ারের দুই পাশে থাকে এসি ইনপুট আর বাকি দুই টার্মিনাল হলো ডিসি পজিটিভ এবং ডিসি নেগেটিভ, অর্থাৎ ট্রান্সফরমার থেকে আসা এসি ভোল্টেজ এখানে প্রবেশ করালে অন্য দুই পাশ থেকে আমরা ডিসি ভোল্টেজ পাবো। তাই প্রথমে ট্রান্সফরমারের এসি আউটপুট ব্রিজ রেকটিফায়ারের এসি টার্মিনালের সাথে সংযোগ করে দিলাম। এরপর রেকটিফায়ার পজিটিভ এবং নেগেটিভ থেকে বাক কনভার্টারের ইনপুটে সংযোগ দিয়ে দিলাম। সব সংযোগ ভালোভাবে সোল্ডার করে দিলাম যাতে কোনো লুজ কানেকশন না থাকে, কারণ হাই কারেন্ট সার্কিটে সামান্য ঢিলা সংযোগ থেকেও অতিরিক্ত গরম হওয়া বা ভোল্টেজ ড্রপ হতে পারে। এখন কুলিং ফ্যানের জন্য আলাদা পাওয়ার তৈরি করব। ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে আরও একটি 12 ভোল্টেজের লাইন আছে। আমি এই লাইনটি ফ্যান চালানোর জন্য ব্যবহার করছি। তবে এখানেও যেহেতু এসি ভোল্টেজ আসে তাই আমাদের এখানেও একটা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করতে হবে। এটা হলো একটা ব্রিজ রেকটিফায়ার। এখানে 4টা টোটাল টার্মিনাল আছে। এই দুই টার্মিনালে এসি ইনপুট দিলে বাকি দুই টার্মিনাল থেকে আমরা ডিসি আউটপুট পাবো। প্রথমে এসি তার দুটো ব্রিজ রেকটিফায়ারের সাথে সোল্ডার করে দিই। এরপর ডিসি পজিটিভ এবং নেগেটিভ তার দুটো ব্রিজ রেকটিফায়ার থেকে সোল্ডার করে নিলাম। কিন্তু এখানে একটা সমস্যা আছে। ট্রান্সফরমার থেকে সরাসরি যে ভোল্টেজ আসে সেটা রেকটিফায়ারের পর 12 ভোল্টেজের থেকে বেশি আসে। তাই যদি এই ভোল্টেজ সরাসরি ফ্যানে দেই তাহলে ফ্যানের আয়ু কমে যেতে পারে, এমনকি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এই সমস্যা সমাধানের জন্য ব্যবহার করছি একটা LM2596 বাক কনভার্টার। এটা দিয়ে ফ্যানের জন্য একদম স্থির 12 ভোল্ট আউটপুট সেট করে নেওয়া যাবে। তো বাক কনভার্টার ইনপুটে রেকটিফায়ারের আউটপুট পজিটিভ এবং নেগেটিভ সোল্ডার করে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা প্যানেলে দুটো পটেনশিওমিটার বসিয়ে দিচ্ছি। সবকিছু ঠিকঠাকভাবে অ্যালাইন করে হট গ্লু দিয়ে শক্তভাবে ফিক্স করে দিলাম। এখন বাইরে থেকে খুব সহজেই ভোল্টেজ এবং কারেন্ট নিয়ন্ত্রণ করা যাবে। এবার উপরে কভারে ভোল্ট এমিটার মডিউল বসানোর পালা। মডিউলের মাপ অনুযায়ী পিভিসি শীট কেটে নিচ্ছি। এরপর হালকা চাপ দিয়ে মডিউলটি বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ফিট হয়েছে। এরপর ফ্যানের উপরে নিরাপত্তার জন্য একটি ফ্যান গার্ড লাগিয়ে নিচ্ছি। এতে উপরের দিক দিয়ে কোনো তার বা অন্য কিছু ভুল করে ফ্যানের ব্লেডে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার বাক কনভার্টার আউটপুট ওয়্যার সামনে নিয়ে আসছি। আপনারা চাইলে এখান দিয়ে সরাসরি হেভি গেজ দুইটা তার বের করে সামনে ক্লিপ লাগিয়ে নিতে পারেন। আমি চার্জারটি আরও প্রফেশনাল বানানোর জন্য সামনে দুটো টার্মিনাল লাগিয়ে নিচ্ছি। এতে বিভিন্ন ধরন অনুযায়ী ব্যাটারি খুব সহজেই সংযোগ করা যাবে। এখন প্রথমে ভোল্ট এমিটার মডিউলের ওয়্যারিং সম্পন্ন করব। এর জন্য মডিউল থেকে টার্মিনালগুলো খুলে নিলাম। প্রথমে এমিটারের নেগেটিভ প্রান্ত এবং ভোল্ট মিটারের নেগেটিভ প্রান্ত একসাথে সংযোগ করে মডিউলের নেগেটিভের সাথে সংযোগ করে দিই। এরপর এমিটারের সেন্সিং ওয়্যার আউটপুট নেগেটিভ লাইনের সাথে সংযোগ করে দিলাম। সর্বশেষ ভোল্ট মিটারের পজিটিভ ওয়্যার মডিউলের পজিটিভ আউটপুটে লাগিয়ে দিলাম।
সব সংযোগ ভালোভাবে ইনসুলেশন টেপ দিয়ে ঢেকে দিলাম, যাতে কোথাও কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না থাকে। এখন LM2596 মডিউলের আউটপুট ঠিক করে 12 ভোল্ট সেট করেছি। মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপতে মাপতে পটেশিওমিটার ঘুরিয়ে একদম অ্যাকুরেট 12 ভোল্টে সেট করে নিলাম। এরপর কুলিং ফ্যানের পজিটিভ এবং নেগেটিভ ঠিকভাবে সংযোগ করে সোল্ডার করে দিলাম। সর্বশেষ এসি ইনপুট দেওয়ার জন্য একটি ডিটাচেবল পাওয়ার সকেট লাগিয়ে নিচ্ছি। এতে প্রয়োজন হলে পাওয়ার কেবল খুব সহজেই খুলে রাখা যাবে এবং পুরো চার্জারটি বহন করা অনেক সুবিধাজনক হবে। এখন অ্যাসেম্বলির কাজ প্রায় সম্পূর্ণ, শুধু একবার পাওয়ার দিয়ে টেস্ট করা বাকি। চলুন এবার দেখি এতক্ষণের পরিশ্রম সফল হয়েছে কিনা। প্রথমে এসি পাওয়ার কেবলটি চার্জারের পিছনের সকেটে সংযোগ করে মেইন লাইনে প্লাগ ইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাওয়ার দেওয়ার সাথে সাথেই কুলিং ফ্যান ঘুরতে শুরু করেছে এবং ভোল্ট এমিটার মডিউলে আউটপুট ভোল্টেজ দেখা যাচ্ছে। এর মানে আমাদের সার্কিট সঠিকভাবে কাজ করছে। এবার দেখি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার, এই ভোল্টেজ নবটি ঘুরিয়ে খুব সহজেই আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যাচ্ছে। আমরা এই সেটআপে সর্বোচ্চ 15.2 ভোল্টেজ পর্যন্ত সেট করতে পারি। এর পাশের এম্পিয়ার নবটি দিয়ে চার্জিং লিমিট করা যাবে। বর্তমানে কোনো লোড যুক্ত নেই, তাই এখানে দেখা যাচ্ছে 0 এম্পিয়ার। এবার শুধু ব্যাটারি নয়, প্রথমে একটি 12 ভোল্ট ডিসি মোটর সংযোগ করে দেখি। দেখুন মোটরটি সুন্দরভাবেই চলছে। এখানে প্রায় 13 ভোল্ট এবং 2.45 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। অর্থাৎ এটি শুধু ব্যাটারি চার্জারই নয়, প্রয়োজনে এটি ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা যাবে। আপনারা চাইলে ডিসি টেবিল ফ্যান কিংবা অন্যান্য ছোট ডিসি ডিভাইসও চালাতে পারবেন। এবার শুরু করি ব্যাটারি চার্জিং টেস্ট। প্রথমে 18650 লিথিয়াম আয়ন সেল চার্জ দেব। আউটপুট ভোল্টেজ 4.2 ভোল্টে সেট করে নিলাম। এরপর পজিটিভ এবং নেগেটিভ ঠিকভাবে সংযোগ করতেই দেখুন ব্যাটারি চার্জ নেওয়া শুরু করেছে। আপনারা চাইলে একসাথে একাধিক 8650 সেল প্যারালাল কানেকশন করে একইভাবে চার্জ দিতে পারবেন। এবার একটি 6 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করে দেখি। এক্ষেত্রে আউটপুট ভোল্টেজ 6.6 ভোল্টে সেট করে নিলাম। এরপর শুধু পজিটিভ এবং নেগেটিভ সংযোগ করতেই ব্যাটারি চার্জিং শুরু হয়েছে। বর্তমানে প্রায় 2 এম্পিয়ারের আশেপাশে কারেন্ট নিচ্ছে। ঠিক একইভাবে 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারিও চার্জ করতে পারবেন। শুধু ব্যাটারি অনুযায়ী সঠিক চার্জিং ভোল্টেজ এবং প্রয়োজন অনুযায়ী কারেন্ট লিমিট সেট করে নিলেই হবে। এবার আসি 14.6 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারিতে। অনেকেই সাধারণ 12 ভোল্টের চার্জার দিয়ে লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সমস্যা হলো সাধারণ চার্জারের ভোল্টেজ অনেক সময় 14.6 ভোল্টেজ পর্যন্ত পৌঁছায় না। ফলে ব্যাটারি কখনোই পুরোপুরি ফুল চার্জ হয় না। এর কারণে সম্পূর্ণ ব্যাকআপও পাওয়া যায় না। এই চার্জারের মাধ্যমে আপনি সহজেই 14.6 ভোল্টে সেট করে লিথিয়াম ফসফেট ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে পারবেন। এছাড়াও বড় ক্যাপাসিটির 100 AH 200 AH এমনকি তারও বেশি ক্যাপাসিটির ব্যাটারিও এর সাহায্যে চার্জ করা যাবে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ব্যাটারি যত বড় হবে চার্জিং কারেন্ট যদি কম হয় তাহলে চার্জ সম্পূর্ণ হতে তত বেশি সময় লাগবে। তাই বড় ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। 1 নাম্বার, ব্যাটারি সংযোগ করার আগে অবশ্যই আউটপুট ভোল্টেজ মাল্টিমিটার দিয়ে একবার মেপে নেবেন। কখনো আন্দাজে ব্যাটারি সংযোগ করবেন না। 2 নাম্বার, ব্যাটারির ধরন অনুযায়ী সঠিক চার্জিং ভোল্টেজ ব্যবহার করবেন। ভুল ভোল্টেজ সেট করলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে, এমনকি ক্ষতিও হতে পারে। 3 নাম্বার, ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী কারেন্ট লিমিট সেট করার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় বেশি কারেন্ট দিয়ে চার্জ দেওয়া ঠিক হবে না। 4 নাম্বার, সবসময় পজিটিভ এবং নেগেটিভ পোলারিটি ভালোভাবে দেখে তারপর ব্যাটারি সংযোগ করবেন। উল্টো সংযোগ করলে ব্যাটারি কিংবা চার্জার দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই ছিল আমাদের তৈরি অল ইন ওয়ান ভেরিয়েবল ব্যাটারি চার্জার। আপনাদের কাছে প্রজেক্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি আপনারা এটি নিজের হাতে বানাতে চান সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন ব্যবহারিক ইলেকট্রনিক্স প্রজেক্ট দেখতে চাইলে এখনই আরসি টেকনিক্যাল ওয়ালকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।